कैसे कहूँ मैं तुझसे मेरे लिए है कैसा तू। মা পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, কিন্তু বর্তমানে অনেকেই আছেন যারা কিনা সন্তান মানুষ করার চাইতে নিজের ক্যারিয়ারকেই বেশি গুরুত্ব দেয়। কিন্তু এটা কি আসলে সঠিক কোনো সিদ্ধান্ত? আজ আপনাদের সাথে এমনই একটা মুভির গল্প তুলে ধরব, যেখানে প্রতিটা সন্তান তার জীবনে বাবা মায়ের গুরুত্ব বুঝতে পারবে, আর প্রতিটা বাবা মা বুঝবে সন্তানের গুরুত্ব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভির গল্প। বৃন্দার একমাত্র মেয়ে ঝিমলি ক্লাস 7-এ পড়ে। দুপুর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে সে থানায় জিডি করতে আসে। পুলিশ ঝিমলির ছবি, আধার কার্ড সহ কিছু তথ্য জানতে চায়। বৃন্দা জানায় তাদের ড্রাইভারই সবসময় ঝিমলিকে স্কুলে আনা নেয়া করে। ড্রাইভার অসুস্থ থাকায় আসতে পারে নাই। যেদিন ড্রাইভার আসে না, ওই দিন ঝিমলি তাদের কলোনিতে থাকা একটা মেয়ে কৌশানীর সাথে স্কুলে যায়। বৃন্দা অফিস থেকে ফিরে জানতে পারে বিকেল হয়ে গেছে, কিন্তু ঝিমলি তখনও বাসায় ফেরেনি। তারপর সে কৌশানীর ওখানে গেলে কৌশানী জানায় যে আজ তার সাথে ঝিমলির দেখাই হয়নি। বৃন্দার বাসা থেকে কাছেই তার মা বাবা থাকেন। বৃন্দা সেখানেও খোঁজ নিয়ে দেখেছে ঝিমলি সেখানেও নেই। এরপর সে স্কুলে গিয়ে দেখেছে আজ নাকি ও স্কুলেও যায়নি। সবকিছু শুনে পুলিশ তাকে আশ্বস্ত করে যে তারা ব্যাপারটা দেখবে। বৃন্দার এই খারাপ সময়ে তার অফিসের বস মিস্টার চ্যাটার্জি তার পাশে ছিল। সে বলে যে তুমি তো জানো ঝিমলি কোথায় আছে, তাহলে সেটা পুলিশকে বলছো না কেন? বৃন্দা বলে তাহলে অর্কর সাথে অন্যায় করা হবে। দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। বৃন্দা আর অর্কর জীবনের শুরুর দিকের কথা। তখন তারা সদ্য বিয়ে করেছে, একই ভার্সিটিতে একসাথেই পড়তো তারা। পড়াশোনা শেষ করে দুজন বিয়ে করে নেয়। বিয়ের পরও দুজনের মধ্যে তুই বলে সম্বোধন করে। বেশ সুখেই তাদের দিন কাটে, কিন্তু একটা বিষয়ে দুজনের বনি বনা হয় না। অর্ক চাই তাদের একটা বেবি হোক, কিন্তু বৃন্দা কোনো বাচ্চা নিতে চায় না। অর্ক বেবি নেয়ার কথা বললেই বৃন্দার রাগ উঠে যায়। তখন অর্ক দুলাইন কবিতা বলে বৃন্দার রাগ ভাঙায়। বেবি নেওয়ার ব্যাপারটায় দুজন সিদ্ধান্ত নিতেই পারে না। তাই তারা একজন কনসালটেন্টের কাছে যায়। কনসালটেন্ট বলে যে একটা বেবি স্বামী স্ত্রীর বন্ধন আরও মজবুত করতে পারে। অর্ক বলে এমন তো যুগে যুগে হয়েই আসছে, একজন বেবি চাই, অন্যজন চায় না। বৃন্দা বলে এবং যে চাই তার সিদ্ধান্তই মানতে হয়, কারণ সে পুরুষ। এভাবে দুজনের মধ্যে আবারও কথা বাড়তে থাকে। তখন বৃন্দা ক্লিয়ার করে যে সে বাচ্চা নামক দায়িত্ব নিতে পারবে না। তার ক্যারিয়ার আছে, ফিউচার আছে, তাছাড়া 10 মাস তাকে পেটে ধরতে হবে, এটা সে পারবে না। এবার কনসালটেন্ট উপদেশ দেয় যে ঠিক আছে, তাহলে আপনারা একটা বাচ্চা দত্তক নেন। বৃন্দা আর অর্ক বাসায় ফিরে যাচ্ছিল। অর্ক ড্রাইভ করছিল। তখন বৃন্দা অর্ককে পানি খেতেও হেল্প করে। আসলে দুজনের সম্পর্ক বেশ মজবুত। সমস্যা ওই একটা জায়গাতেই। সেদিন বৃন্দা রাত জেগে অফিসের কাজ করছিল। তখন অর্ক এসে তার ঘাড়টা মালিশ করে দেয়, আর তাতেই বৃন্দার মধ্যে কারেন্ট সৃষ্টি হয় এবং সে অর্ককে নিয়ে রুমে যেতে থাকে। এবং যেতে যেতেই বৃন্দা দুষ্টুমি করে। বৃন্দার ক্ষুধা যখন চরম পর্যায়ে, তখন সে প্রোটেকশনের কথা জিজ্ঞেস করে, আর অর্ক সেটা ইগনোর করে কাজ চালিয়ে যেতে চায়। কিন্তু বৃন্দা এই ব্যাপারে ছাড় দিতে নারাজ। তার মুড চলে যায় আর বলে এইটাই তোর প্রবলেম। আমার আনন্দটাকে দুর্বলতা ভেবে তুই কাজে লাগাতে চাস? অর্ক এবার প্যাকেট বের করে। বৃন্দা খুশি হয়ে ঝাঁপিয়ে পড়ে। পরদিন অফিস টাইমে অর্ক বৃন্দাকে ফোন করে আর বলে যে আমরা কি একটা বাচ্চা নিতে পারি না? দেখবি ও আমাদের তাড়াতাড়ি বাড়ি ফেরার কারণ হবে। বৃন্দা বলে আর তুই সফল পুরুষ হবি। এমনিতে দুজন দুজনের খুব কেয়ার করে। বৃন্দার পেটে ব্যথা হলে অর্ক ছায়ার মতো পাশে থাকে। অবশেষে একদিন দুজন একটা অনাথ আশ্রমে যায়। সেখানে একজন জানায় যে আবেদন করে রাখলে 2-3 বছরের মধ্যে পেয়ে যাবেন। অর্ক অবাক হয়, এত দেরি হবে? তো মেয়েটা বলে ভাগ্য ভালো থাকলে 5-6 মাসের মধ্যেও পেয়ে যেতে পারেন। এদিকে বর্তমানে দৃশ্যে দেখা যায় পুলিশ বৃন্দার বাসায় কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে ঝিমলির বয়ফ্রেন্ড ছিল কিনা, তখন সে একটু রেগে যায়। এইটুকু মেয়ের বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? তারপর পুলিশ দেখা করে বৃন্দার বাবা মায়ের সাথে। তারা জানায় তাদের বাসা থেকে ঝিমলিদের বাসা খুব কাছে। ঝিমলি সুযোগ পেলেই তাদের কাছে আসত, বিকেলে তাদের সাথে ঘুরতে যেত। ঝিমলির সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। ওকে দেখে বুঝেছিলাম রক্তের সম্পর্কই সবকিছু না, মায়ার বাঁধনই সব। প্রথমে ভেবেছিলাম কার রক্ত কেমন হবে, কিন্তু পরে মনে হলো ও যেন আমাদেরই রক্ত। পুলিশ বৃন্দার বাবা মায়ের কথা বুঝতে পারে না,
কারণ তারা জানত না যে ঝিমলি তাদের দত্তক নেয়া মেয়ে। দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। বৃন্দা আর অর্ক একটা বাচ্চা দত্তক পেয়ে যায়। বাচ্চার টিকা কার্ড, পোলিও কার্ড সহ বা যাবতীয় কাগজ তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং বেশ কিছু শর্ত বলে দেওয়া হয়। প্রতি 6 মাস পর একবার আশ্রম থেকে ঝিমলিকে দেখতে যাওয়া হবে এবং বাচ্চার বয়স যখন 5 বছর হবে তখন তাকে বলে দেওয়া উচিত যে তাকে দত্তক নেওয়া হয়েছিল। বৃন্দা আর অর্ক সকল ফর্মালিটি শেষ করে ঝিমলিকে নিজের মেয়ে হিসেবে পেয়ে যায়। যেতে যেতে বৃন্দা বলে, এত বড় দায়িত্ব আমি নেব কখনো ভাবিনি। অর্ক বলে, তুই কোথায় নিচ্ছিস? সব দায়িত্ব আমার। বৃন্দা বলে, এই দায়িত্ব নিতে গিয়ে তোর ক্যারিয়ারের অনেক স্যাক্রিফাইস করতে হবে। বলতে বলতে দুজন বাড়িতে চলে আসে। দেখা যায় বাচ্চাকে নিয়ে দুজনের ব্যস্ততা। মূলত অর্কই সারাক্ষণ ঝিমলিকে নিয়ে মেতে থাকে। বৃন্দা নিজের কাজ ঠিক রেখে বাচ্চাকে টাইম দেয়। তার ফলও সে পায়। সে যেই কোম্পানির চাকরি করত ওই কোম্পানির কো-ফাউন্ডার হয়ে যায় বৃন্দা, অর্থাৎ অর্ধেক শেয়ারের মালিক বনে যায়। বৃন্দা বাসায় ফিরেও অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু অর্ক বাসায় পুরোটা সময় ঝিমলিকে দেয়। দুজন খেলা করে। হঠাৎ অর্ক বুকে ব্যথা নিয়ে শুয়ে পড়ে। ঝিমলি এসে তাকে বাবি বাবি বলে ডাকে। তখন অর্ক উঠে ঝিমলিকে চমকে দেয়। এভাবে বাবা মেয়ে মজা করতে করতে ঘুমিয়ে পড়ে। বৃন্দাও বাবা মেয়েকে দেখে শান্তি পায়। অর্ক মানুষটা ছিল বেশ অদ্ভুত। ডিজিটাল ক্যামেরার যুগেও সে ছবি তুলত তার পুরনো এসএলআর ক্যামেরা দিয়ে। তারপর ছবিগুলোর নেগেটিভ নিজের হাতে প্রসেস করে ছবি ওয়াশা করত। সে বিশ্বাস করত অন্যান্য ছবির তুলনায় এগুলো কিছুটা আলাদা, কারণ এই ছবিতে মানুষের স্পর্শ রয়েছে। হিউম্যান টাচ এই ছবিগুলোকে অন্যদের থেকে করেছে স্বতন্ত্র। যেদিন অর্ক থাকবে না সেদিন এই ছবিগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে, তাই নয়, এর পাশাপাশি এই ছবিগুলোতে চিরকালের জন্য থেকে যাবে অর্কের স্পর্শ। তিনজন প্রচুর ঘুরতে যেত। বৃন্দার মধ্যেও ঝিমলির জন্য মাতৃস্নেহ তৈরি হয়েছে। তবে বৃন্দা যখনই ঝিমলিকে নিয়ে আবেগ দেখাত তখন অর্ক কৌশলে বৃন্দাকে খোঁচা দিয়ে কথা বলত। অর্কের ধারণা ছিল বৃন্দা নিজের ক্যারিয়ারের তুলনায় ঝিমলিকে তেমন ভালোবাসে না। এখন তো মেয়ের প্রতি বেশ টান দেখছি। অর্ক ঝিমলিকে বালি দিয়ে খেলা করাচ্ছিল। বৃন্দা দূর থেকে বাবা মেয়ের খুনসুটি দেখছিল। হঠাৎ অর্ক ঝিমলির কোলে মাথা রাখে। ঝিমলি কাদো কাদো গলায় ডাকতে থাকে, বাবি ওঠো, আমার ভয় করছে তো। অর্ক উঠে ঝিমলিকে চমকে দেয়। বৃন্দাও বাবা মেয়েকে দেখে শান্তি পায়। দৃশ্যপট বর্তমানে আসে। অফিসার বলে, ঝিমলি তাহলে আপনাদের অ্যাডপ্ট চাইল্ড ছিল। তাহলে তো অ্যাডপ্ট সেন্টারে খবরটা জানাতে হবে। পাশাপাশি পুলিশ বৃন্দার বাসায় যেতে চায়। অ্যাডপ্ট চাইল্ড শব্দটা শুনে বৃন্দা কিছুটা রেগে যায়, কারণ সে ঝিমলিকে নিজের মেয়ে মনে করে। বৃন্দা আর মিস্টার চ্যাটার্জি যখন বাসায় যাচ্ছিল তখন চ্যাটার্জি বলে, তুমি শুরু থেকে ঝিমলিকে যেমন আমার মেয়ে করছ, অর্ক থাকলে আজ তোমার কথা শুনে হাসত। বৃন্দা বলে, অর্ক থাকলে ঝিমলি কখনো হারাতই না। পুলিশ বৃন্দার বাসায় আসে আর ঝিমলির রুম তল্লাশি করে। ঝিমলির ফোনটা পায়। অফিসার বলে, ফোন বাড়িতে রেখে মিসিং হওয়া মানে বাড়িতে কোনো অশান্তি হয়েছে, কারণ সে চায় না যে বাড়ির লোক তাকে খুঁজে বের করুক। পুলিশ আবারও জানতে চায় বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল কিনা। দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। ঝিমলির তখন 5 বছর পূর্ণ হয়েছে। অ্যাডপ্ট সেন্টার থেকে তাকে জানিয়ে দেয়া হয় যে বৃন্দা অর্ক তার আসল বাবা মা না। তবে ছোট্ট ঝিমলি এসব কিছু তখন বুঝতে পারে না। অর্কের জন্য সেদিনটা ছিল খুব কষ্টকর। সে ভেবেছিল ঝিমলিকে কখনোই জানতে দিবে না যে সে তার আসল বাবা নয়। তবে নিয়ম যেটা, সেটা তো মানতেই হবে। বৃন্দার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল। একদিন সে মিস্টার চ্যাটার্জির সঙ্গে দেখা করে জানায় যে ঝিমলির প্রতি মাতৃত্বের অনুভূতিটা তার মধ্যে কেন যেন আসে না। শুধুমাত্র অর্কের আগ্রহেই যেন তাদের বাচ্চা দত্তক নেওয়া হয়েছে। পুলিশ এবার ঝিমলির প্রতিবেশী ফ্রেন্ড মাহির সাথে দেখা করে। মাহি জানায় ঝিমলি নিজেকে হার্ট চাইল্ড মনে করত। ওর মা অর্থাৎ বৃন্দা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই ওর মনটা খারাপ থাকত। গত কয়েকদিনও বেশি কথা বলতো না। ওর মন খারাপ থাকলেই ছাদে ওঠার সিঁড়িতে বসে কান্না করত। পুলিশ ঠিক বুঝতে পারে না ঝিমলি ঠিক কী কারণে নিখোঁজ, মায়ের সাথে অভিমান নাকি প্রেম বা বয়ফ্রেন্ড ঘটিত কিছু। দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। অর্ক খুব আগ্রহ নিয়ে নিজের মতো করে ঝিমলিকে বড় করছিল। সে নিজের হাতে মেয়েকে দাবা খেলা শিখিয়েছিল। এমনই একদিন মেয়ের সাথে দাবা খেলার সময় অর্ক সোফায় মুখ লুকায়। বরাবরের মতো ঝিমলি তাকে ডাকতে থাকে, বাবি উঠো, বাবি উঠো, আমার ভয় করছে। কিন্তু অর্ক এবার আর উঠে ঝিমলিকে চমকে দেয় না। মারা যায় অর্ক। অর্কের এই হঠাৎ মৃত্যু ঝিমলি আর বৃন্দা দুজনের জীবনেই যেন কালো ছায়া নামিয়ে আনে। বৃন্দা শুরুতে বুঝতে পারছিল না কিভাবে ঝিমলিকে বড় করবে। শুরুর দিকে ঝিমলিকে স্কুলে দিয়ে আসতেও ভুলে যেত সে। বাচ্চা পালনে বৃন্দার অপটুতা আর বাবার মৃত্যুর শোকে অসুস্থ হয়ে যায় ঝিমলি।
তখন ঝিমলিকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় বৃন্দা। সুস্থ করে তোলে তাকে। আবার একইভাবে বৃন্দা অসুস্থ হলে তার টেক কেয়ার করত ঝিমলি। তাদের বাসায় কাজ করত নির্মলা নামের একজন কাজের মহিলা। বৃন্দা একদমই সাংসারিক না হলেও অর্কের মৃত্যুর পর ঠিকই ঝিমলির মা হয়ে উঠেছিল সে। দৃশ্যপট বর্তমানে আসে। পুলিশ একটা রেজিডেন্সিয়াল কমপ্লেক্সের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে। দেখা যায় ঝিমলি লিফট থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু একটা ব্লাইন্ড স্পট থেকে তাকে আর দেখা যায় না। অর্থাৎ ঝিমলি বাসা থেকে বের হয়েছিল ঠিকই, কিন্তু তারপর এমন একটা জায়গায় হারিয়ে গেছে যেটা সিসি ক্যামেরায় কভার করা নেই। এবার পুলিশ ঝিমলির মোবাইলের কল লিস্ট চেক করে। দেখতে পায় ঝিমলি শেষ কয়েক সপ্তাহ একটা নাম্বারে অনেক বেশি সময় ধরে কথা বলত, আর সেই নাম্বারটা তার মোবাইলে মা নামে সেভ করা ছিল। পুলিশ জানতে পারে যে ওই নাম্বারটা আসলে অহনা। অহনা নামটা শুনেই বৃন্দাসহ রুমের সবাই যেন চমকে যায়। আসলে এই অহনাই হল ঝিমলির জন্মদাত্রী মা। ঝিমলির বাবা অর্থাৎ অর্ক মারা যাওয়ার পর বৃন্দা ঠিকভাবে নিজেকে ঝিমলির মা হিসেবে মেলে ধরতে পারেনি। অর্কের অভাব অনুভব করতে করতে ঝিমলির মনে প্রশ্ন জাগে যে তার আসল মা থাকলে কি সে এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারত। একসময় সেই প্রশ্নের উত্তরই খোঁজা শুরু করে ঝিমলি। অর্ক মারা যাওয়ার পর অর্কের সম্পত্তি যাতে ঝিমলি পায় সেজন্য একজন আইনজীবীকে বাসায় এনেছিল বৃন্দা। সেই আইনজীবীর কাছে থাকা ফাইলের মধ্যে সবার অগোচরে ঝিমলির কৌতূহলী মন খুঁজে নেয় আশ্রমে দেয়া তার প্রথম টিকা কার্ড। সেই কার্ডে সে দেখতে পায় তার জন্মের সময় নাম রাখা হয়েছিল পূজা নায়ার, আর তার আসল মায়ের নাম অহনা নায়ার। ঝিমলি বৃন্দাকে মাম্মাম বলে ডাকত। মা কথাটা কখনো সে কাউকে বলতে পারেনি, তাই নিজের জন্মদাত্রী মাকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে ঝিমলি। একদিন সে চলে যায় তার সেই অ্যাডপশন হাউসে, আর সেখানকার একজন সিস্টারের কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে। ঝিমলি সেখানে থাকা ডকুমেন্টস থেকে জানতে পারে তার আসল মা অহনা এখন আমেরিকায় থাকে। ঝিমলির অনুরোধে সেই সিস্টার অহনাকে খবর পাঠায়। এরপর থেকে ঝিমলি প্রতিদিন সেই আশ্রমে গিয়ে অপেক্ষা করত তার মায়ের আসার জন্য। একসময় তার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমেরিকা থেকে বর্তমান স্বামীকে নিয়ে আশ্রমে চলে আসে অহনা নায়ার। অবশেষে নিজের আসল মাকে দেখে আবেগ আপ্লুত হয়ে যায় ঝিমলি। মায়ের আদর পেয়ে সে ভুলে যায় যে এই মাই ছোটবেলায় তাকে অ্যাডপশন সেন্টারে রেখে চলে গিয়েছিল। স্বভাবতই আসল মা হওয়ায় ঝিমলির সঙ্গে অহনা নায়ারের অনেক মিল ছিল, সেটা যেমন চেহারার দিক থেকে তেমনি স্বভাব এবং পছন্দের দিক থেকেও। ঝিমলির বই পড়তে ভালো লাগত। অহনা তাকে নিয়ে একদিন একটা বুক স্টোরে ঘুরতে যায় এবং নতুন একটা বই কিনে দেয়, যেটা ঝিমলির খুব পছন্দ ছিল। বুক স্টোরে ঘুরে তার এতটাই ভালো লাগে যে সে বৃন্দাকে ফোন করে বলে, মাম্মাম, আমি আর তুমি একদিন এই বুক স্টোরে ঘুরতে যাব। তবে বৃন্দার এসব ভালো লাগত না। সে ঝিমলিকে বলে, তুমি যে বইটা কিনতে চাও সেটা আমাকে বলো, আমি অনলাইনে অর্ডার করে দেব। অযথা বুক স্টোরে যাওয়ার দরকার নেই। বোঝাই যায় পালক মায়ের সাথে মানসিকতার দূরত্বের কারণে ঝিমলি তার আসল মায়ের দিকে আকৃষ্ট হচ্ছিল। অহনা তার স্বামী সাগরের সঙ্গে ঝিমলিকে পরিচয় করিয়ে দেয়। সাগরের কাছ থেকে আমরা জানতে পারি অহনা আর কখনই মা হতে পারবে না। তাই অ্যাডপশন হাউস থেকে যখন তারা ঝিমলির খবর পায় তখন তারা সিদ্ধান্ত নেয় দেশে এসে ঝিমলির সঙ্গে দেখা করবে। তবে তারা এটাও জানে ব্যাপারটা আইনগতভাবে অবৈধ। অর্থাৎ একবার অ্যাডপশন হয়ে গেলে আইন অনুযায়ী তার লিগ্যাল গার্ডিয়ান অর্থাৎ দত্তক মা বাবার সম্মতি ছাড়া আসল মা আর তার সন্তানদের সঙ্গে দেখা করতে পারে না। তাই ঝিমলি এরপর থেকে তার মা অহনার সঙ্গে বৃন্দাকে না জানিয়ে দেখা করতে থাকে। এটা নিয়েও ঝিমলি মাঝে মাঝে অনুশোচনায় ভুগত। তার মনে হতো সে তার পালক মা বৃন্দার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এভাবে ঝিমলি ধীরে ধীরে উদাস হয়ে পড়তে থাকে। স্কুলে, বাসায় সবখানেই কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকা শুরু করে সে। তারপর একদিন সেই ছোট্ট মেয়েটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বৃন্দাকে সে জানিয়ে দেয় যে তার আসল মায়ের সঙ্গে তার দেখা হয়েছে, আর সে তার আসল মায়ের প্রতি ভালোবাসা অনুভব করছে। এ কথা শুনে ভীষণ রেগে যায় বৃন্দা। সে কখনো ভাবতেই পারেনি জীবনের এই পর্যায়ে এসে তাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সে ঝিমলিকে বোঝানোর চেষ্টা করে যে অহনা ছোটবেলায় ঝিমলিকে রেখে চলে গিয়েছিল। অনাথ আশ্রম থেকে অর্ক আর বৃন্দা তাকে দত্তক না নিলে ঝিমলির জীবনটা আজ হয়তো আরও খারাপ হতো। মানসিক প্রেসারে বৃন্দা অসুস্থ হয়ে পড়ে। ঝিমলিও তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে আরও বিগড়ে যেতে থাকে। বৃন্দা এবার বুঝতে পারে যে সে ঝিমলিকে কতটা চায়। তার ক্যারিয়ার, তার জীবনের যে কোনো কিছুর চেয়ে ঝিমলি তার কাছে অনেক দামি। সে বুঝতে পারে ঝিমলির সঙ্গে তার আরও বেশি সময় কাটানোর প্রয়োজন। সারা জীবন নিজের ক্যারিয়ারের কথা ভেবে ৮-১০টা সাধারণ মায়ের মতো ঝিমলির সঙ্গে সময় কাটানো হয়নি তার। এবার সে ঝিমলিকে অফার করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার, লন্ডনে ভ্যাকেশন কাটানোর। কিন্তু ঝিমলি রাজি হয় না। সে কলকাতা ছেড়ে যেতে চায় না।
কারণ তার আসল মা অহনা কলকাতাতেই আছে। এর মধ্যে হঠাৎ বৃন্দার চোখ পড়ে সেই বইটার ওপর, যেটা অহনা ঝিমলিকে কিনে দিয়েছিল। সে বুঝতে পারে ঝিমলি ইতিমধ্যেই অহনার সঙ্গে অনেকটা ইনভলভ হয়ে গেছে। রাগে সে নিজের ঘরে খাবার নিয়ে চলে যায়। পরে ঝিমলি বৃন্দার রাগ ভাঙাতে গেলেও দরজা খোলে না। ঝিমলি রেগে তাদের ছবি থেকে বৃন্দার অংশ ছিঁড়ে ফেলে নিজের ঘরে চলে যায়। পরদিন ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করার সময় আবারও বৃন্দার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আসে ঝিমলি, কিন্তু বৃন্দার দিক থেকে সাড়া না পাওয়ায় ঝিমলি রেগে চলে যায়। মা মেয়ের সম্পর্কের অবনতির মাঝেই অহনার সাথে ঝিমলির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। বৃন্দা খেয়াল করে প্রতিদিন স্কুল ছুটির পর দাবা ক্লাবে ঝিমলিকে নামিয়ে দিয়ে আসে অহনা। এটা নিয়ে তাদের বাসায় মা মেয়ের কলহ শুরু হয়। এভাবেই চলে আসে সেই দিনটি যেদিন হারিয়ে গিয়েছিল ঝিমলি। সেদিন সকালে ড্রাইভারকে ছুটি দিয়েছিল বৃন্দা। তার প্ল্যান ছিল মেয়েকে নিজেই স্কুলে নামিয়ে দিয়ে আসবে, কিন্তু ঝিমলি যেতে অস্বীকৃতি জানায়, কারণ সেদিন তার মা অহনার সঙ্গে তার স্কুলে যাবার কথা ছিল। এটা শুনে ভীষণভাবে রিয়্যাক্ট করে বৃন্দা, আর ঝিমলি তার পালক মায়ের এরকম জেলাসিপূর্ণ কর্মকাণ্ডের জন্য তাকে বলে বসে জাজমেন্টাল। বৃন্দার মাথায় আসে না কিভাবে এত বছর লালন পালন না করার পরেও এরকম একজন মহিলার প্রতি তার মেয়ের ভালোবাসা জন্মালো, যে কিনা নবজাতক অবস্থায় তাকে অনাথ আশ্রমে রেখে বিদেশে চলে গিয়েছিল। তবে বৃন্দার কোনো কথাই তার মায়ের প্রতি ঝিমলির ভালোবাসা কমাতে পারে না, বরং ঝিমলি তার মা অহনাকে ডিফেন্ড করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে বৃন্দা আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর ঝিমলিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। শুধু তাই নয়, ঝিমলির রুমে গিয়ে ক্যাবিনেট থেকে সব জামাকাপড় বের করে ছুঁড়ে ফেলে বিছানায়। এক পর্যায়ে ঝিমলি রাগ ধরে রাখতে না পেরে শুধুমাত্র তার মায়ের কিনে দেয়া বইটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এটাই ছিল মূলত সকালের ঘটনা। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলে বৃন্দা বুঝতে পারে কত বড় একটা ভুল করে ফেলেছে সে। ঝিমলি বাড়ি না ফেরায় থানায় রিপোর্ট করে বৃন্দা, আর পুলিশের কাছে সব ঘটনা বলে দেয়। অনাথ আশ্রম থেকে একজন কাউন্সিলরও আসে, যিনি ঝিমলি হারিয়ে যাওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে বৃন্দাকে দোষারোপ করেন, কারণ বৃন্দার উগ্র মেজাজের কারণেই ঝিমলি বাড়ি থেকে বের হয়ে গেছে। এসব নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া লেগে যায়, যার ফলশ্রুতিতে উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন বৃন্দার বাবা। পুলিশের এসআই ভাবতে থাকে হতে পারে বৃন্দা নিজেই তার মেয়েকে লুকিয়ে রেখেছে অহনাকে ফাঁসানোর জন্য, কিন্তু অফিসার নন্দী এই সম্ভাবনা উড়িয়ে দেন। এরকমটা হলে শুরুতে বৃন্দা অহনার কথা বলতো। বৃন্দার বিশ্বাস ছিল ঝিমলি তার সঙ্গে রাগ করে আর যাই করুক অহনার সাথে চলে যাবে না। এজন্যই অহনার কাছে খোঁজ না নিয়ে সে চলে গিয়েছিল পুলিশ স্টেশনে। এবার আমরা দেখতে পাই ঘটনা আসলে তাই হয়েছিল। ঝিমলিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলার পর সে বাসা থেকে বের হয়ে ফায়ার এস্কেপের সিঁড়ি দিয়ে উঠে যায় ছাদে। সেই যে ঝিমলির বান্ধবী মাহি বলেছিল ঝিমলির মন খারাপ হলে ও সিঁড়িতে বসে কান্না করে। ঝিমলি সিঁড়িতে বসে কাঁদতে কাঁদতে ক্ষুধা তৃষ্ণায় একসময় ঘুমিয়ে পড়ে। তখন সন্ধ্যায় একটা কাপল চুইচাই করতে ওই বিল্ডিংয়ের ছাদে ওঠে, আর তখন সেখানে ঝিমলিকে দেখতে পেয়ে তারা তাকে বাসায় নিয়ে আসে। ঝিমলি আসার পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরই মাঝে পুলিশের কাছ থেকে ঝিমলি হারিয়ে যাবার খবর পেয়ে অহনাও চলে আসে বৃন্দার বাড়িতে, আর সে হাত জোর করে ক্ষমা চায় বৃন্দার কাছে। আসলে কলেজে থাকতে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল অহনা। বিয়ের আগেই মজা করতে গিয়ে প্রেগনেন্ট হয়ে পড়েছিল সে। প্রথমে ব্যাপারটা বুঝতেই পারেনি। যতদিনে বুঝতে পারে ততদিনে আর কিছুই করার ছিল না, ফলে জন্ম নেয় ঝিমলি। কিন্তু এরপর তার সেই বয়ফ্রেন্ডও সম্পর্ক ভেঙে দেয়, আর পরিবার থেকে অহনাকে চাপ দেয়া হয় বাচ্চাটিকে অনাথ আশ্রমে দেয়ার। অহনার সেই পরিস্থিতিতে আর কী বা করার ছিল? নিজের সন্তানকে বিসর্জন দেয়া ছাড়া আর উপায় ছিল না। ঝিমলিকে আশ্রমে দিয়ে তার পরিবার তাকে পাঠিয়ে দেয় আমেরিকায়। সেখানে সাগরকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করেছিল সে। বিয়ের পরই জানতে পারে তার পক্ষে আর মা হওয়া সম্ভব নয়, তাই ঝিমলির কথা শুনে ফিরে আসার লোভ সামলাতে পারেননি সে। চোখের সামনে নিজের মেয়েকে দেখে অন্যরকম এক ভালোবাসা অনুভব করেছিল সে, কিন্তু এখন সে বুঝতে পারছে কাজটা ঠিক হয়নি তার। পুলিশ বৃন্দার কাছে জানতে চায় অহনার বিরুদ্ধে সে কোনো মামলা করতে চায় কিনা, কারণ আইন অনুযায়ী দত্তক দেওয়ার পর নিজের সন্তানের সঙ্গে দেখা করা সম্পূর্ণ বেআইনি। তবে বৃন্দা কোনো অভিযোগ করে না। আজকের ঘটনাটা বৃন্দাকে যেন নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে শেখায়। পরদিন থেকে বৃন্দা একদম বদলে যায়। সকালে ঝিমলিকে ঘুম থেকে উঠিয়ে দেয় সে। ঝিমলিকে অবাধ স্বাধীনতা দেয়, বলে দেয় সে চাইলেই তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে। ঝিমলি তার ফোনে অহনার ছবি স্ক্রিন সেভার হিসেবে সেট করে। বিকেলে তার মায়ের সঙ্গে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। অহনা যতদিন কলকাতায় থাকে প্রতিদিন সময় দেয় ঝিমলিকে। তারপর আবার চলে যায় তার গন্তব্য আমেরিকায়। শুরুতে ঝিমলির প্রতি মাতৃত্বের অনুভূতি না আসলেও পরে বৃন্দা বুঝতে পারে এই বিশাল পৃথিবীতে ঝিমলি একমাত্র তার অবলম্বন। তাই ঝিমলি তার আসল মাকে খুঁজে পেলে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে বৃন্দা। সে ঝিমলিকে হারানোর কষ্ট অনুভব করতে চায়নি। বৃন্দা চাইছিল ঝিমলিকে নিজের গণ্ডির মধ্যে আটকে রেখে তার আসল মায়ের থেকে দূরে সরিয়ে আনতে। কিন্তু একসময় সে বুঝতে পারে
মানুষের মন হল পাখির মতো, যত জোরে তাকে চেপে রাখবেন ততই সে হাতের মুঠো থেকে পালাতে চাইবে। আর যদি আদর করে স্বাধীনতা দেওয়া হয় তবে একদিন সারা পৃথিবী ঘুরে হলেও সে নিজের ঘরেই ফিরে আসবে। এই বোধ আসার পরেই বৃন্দা ঝিমলিকে ছেড়ে দেয়, আর ঝিমলি দিন শেষে তার কোলেই ফিরে আসে। এভাবেই শেষ হয় ডিয়ার মা সিনেমার গল্প। হারানোর পর মূল্য বোঝার চাইতে আপনজন কাছে থাকতে তার মূল্য দিন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর এইরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।